রঙ্গন চেঁচিয়ে উঠল। ব্যাস খালা, আর বলো না। তুমি এমনভাবে বলছো যেন আমি মানুষ করেছি। আর দুপুর বোকা বলেই তো তোমরা ওকে ঠকিয়েছো। তোমার ছেড়ে ওকে বাদ দিয়ে জীবন গোছাতে চেয়েছিল, সেই কষ্টে ও পালিয়ে এসে অপরাধ করেছে। আর নিজেদের সাধু প্রমাণ করতে এখন আমার উপর দোষ চাপাচ্ছ। রিডিকুলাস। উনি কিছু না বলে অগ্নিদৃষ্টিতে রঙ্গনকে ধ্বংস করে দিতে চাইছেন। রঙ্গন বলল, আর আমি যদি দুপুরকে ভালোবেসেও থাকি তাতে তোমার কি ক্ষতি হচ্ছে? বরং তোমার ছেলের বদলে দুপুর আমার সাথে থাকলে এত কষ্ট পেতে হতো না ওকে। নিজের পরিচিত গণ্ডি ফেলে পালিয়ে এত দূর আসতে হতো না। এবার আমার মনে হলো দুজনকে থামানো দরকার। নিজেকে গিল্টি মনে হচ্ছে, আমার কারণে ওরা ঝগড়া করছে। নিজেকে খুব খারাপ মানুষ মনে হচ্ছে আমার। রঙ্গন প্লিজ স্টপ। রঙ্গন রেগে গেল। কেন? আমি কেন থামবো দুপুর? আমাকে না বলে ওনাকে বল। কিভাবে আমাকে অপমান করছে দেখছিস তো? উনি অবাক হয়ে বলতেই রঙ্গন খেকিয়ে উঠল। সত্য? তাহলে আমি কি মন খুলে সত্যটা বলবো? তোমার কারণে আমার মা মারা গেছে। মায়ের শোকে বাবাকে হারিয়েছি। আমাদের সাজানো গোছানো সংসার জীবন থেকে হারিয়ে গেছে। মা বাবা হারিয়ে আমি আর ত্রপা হলাম বিভাগী। আর সেই তুমি কিনা আমায় দোষী বানাতে চাইছো। রঙ্গন মুখের উপর হাত ছাড়ল। কি করেছো সেটা তুমি খুব ভালো মতোই জানো। আমার মুখ থেকে শুনতে চাচ্ছ কেন? আর নিজের ছেলেকে তো সামলে রাখতে পারোনি। সবসময় পরের জিনিস কেড়ে নেওয়ার স্বভাব বানিয়েছো। তারপর সেটা পাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন জিনিস খুঁজবে। তুমি চেয়েছিলে সারোয়ার দুপুরকে বিয়ে না করুক, কিন্তু যখন দেখলে সারোয়ার জেদ করছে তখন বাধ্য হয়ে মেনে নিলে। কিন্তু মনে মনে ভাবলে এই জেদও পাওয়া হয়ে গেলে নিশ্চয়ই দুপুরকে ছুঁড়ে ফেলবে। হয়েছিলও তাই। তবে তোমার ভাবনার থেকে খানিকটা সরে গেছিল সারোয়ার। তুমি ভেবেছিলে রেবাতে আটকে যাবে সারোয়ার, কিন্তু সারোয়ার সে পথে না হেঁটে উল্টো পথে হেঁটেছিল। নিজের অফিসের পিএস এর সাথে সম্পর্ক শুরু করেছিল। বিয়ে পর্যন্ত করার প্ল্যান ছিল ওদের। সেই দুঃখে দুপুর ওকে ছেড়ে এলো। এখন এত দূর এসেও মেয়েটা শান্তি পাচ্ছে না। ওকে হ্যারাস করতে তুমি চলে এসেছো। রঙ্গন থেমে দম নিল। তুমি সব সময় স্বার্থপর থেকে গেলা খালা। অল্প বয়সে স্বামী হারিয়েছিলে বলে মা বাবা সব সময় তোমাকে আগলে রাখতে চেয়েছে। আমার আর ত্রপার চাইতে সারোয়ার সোমা সাথীকে গুরুত্ব দিয়েছে, আর তুমি মা বাবার এই ভালোবাসার অপব্যবহার করেছো। উনি চেঁচিয়ে উঠলেন। সব তোর বাবা মা করেছে, আমি তোর জন্য কিচ্ছু করিনি। তোর ডাক্তারি পড়ার খরচ বেয়ার করিনি আমি, ত্রপার বিয়েতে খরচ করিনি। রঙ্গন হেসে দিল। খালুজানের ব্যবসার হালু বাবা ধরেছিল। নিজের চাকরির পাশাপাশি বিনা স্বার্থে খালুর ব্যবসায় খেটেছে বাবা। তারপর ধীরে ধীরে তোমাকে সেই ব্যবসা বুঝিয়েছে। এক সময় যোগ্য হয়ে ব্যবসার হাল ধরেছ। তুমি মনে হয় এসব কথা ভুলে গেছো খালা। ভুলে গেছো সেই সময় বাবা মা তোমার পাশে না দাঁড়ালে সারোয়ারের ফুপু আর চাচা মিলে সেই ব্যবসা দখল করে নিত। এত কিছুর পরেও তুমি আমাদের টানাটানি সংসারের মাঝে টাকা দিয়ে সাহায্য করতে। তার বিনিময়ে কি কি করিয়ে নিতে মনে আছে খালা? সবচেয়ে ভালো খাবার, ভালো খেলনা, ভালো পোশাক সব তোমার সারোয়ারের জন্য। তারপর যা বাঁচতো তা আমাকে নিতে হতো। সারাটা জীবনে এই তো করেছো। কতবার কেঁদেছি আমি। মা সান্ত্বনা দিয়েছে, থাক বাবা তুই মেনে নে, ওর বাবা নেই, ওকে কষ্ট দিস না, আল্লাহ তোকে দেবেন। আমি মেনে নিয়েছি, কিন্তু মেনে নেওয়ার এত বড় শাস্তি পেতে হবে তা জানতাম না। আজ তুমি আমাদের পেছনে অর্থ ব্যয়ের কথা বলে বাবা মায়ের সব ঋণ তুচ্ছ করে দিলে। নিজেকে এতটা নিচে নামালে যে তোমাকে খালা বলে সম্বোধন করতে ইচ্ছে করছে না। মায়ের পরে নাকি খালার স্থান, তুমি সেই স্থানের অপমান করলে। রঙ্গনের কথা শুনতে শুনতে ওনার চোখ ভিজে উঠেছে। ঠোঁট দুটো চেপে ধরেছে বারে বারে। কাপা কাপা ভেজা কণ্ঠে বললেন, এভাবে বলতে পারলি রঙ্গন? তোদের কি একটুও ভালোবাসিনি আমি? বাবা হারা সারোয়ারের প্রতি আমি দুর্বল ছিলাম, তাই বলে এতটা খারাপ কি করেছি? আমার সারোয়ার কি ভাই হিসাবে তোকে ভালোবাসা দেখায়নি? আমরা তোদের এতটা অপছন্দের ছিলাম? তুই তুই আর সারোয়ার, তোদের আমি কখনোই আলাদা চোখে। থেমে থেমে বলতে যেয়ে উনি হাত পা ছড়িয়ে সোফার গড়িয়ে পড়লেন। আমি ভয় পেয়ে মা বলে চেঁচিয়ে উঠলাম। রঙ্গন থেমে গিয়েছে। ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আমি ছুটে গিয়ে ওনার পালস চেক করলাম। পালস ড্রপ করেছে। রঙ্গন এগিয়ে এসেছে, ওকে হতবিহ্বল দেখায়। ও ওনার চোখ দেখলো, খোলাটের চোখে রেসপন্স নেই। আমি দ্রুত ওনার গায়ের কাপড় হালকা করে দিলাম। কয়েকবার ডাকলাম, তবুও সাড়া নেই। রঙ্গন ওনার পা দুটো সামান্য উঁচু করে দিল। আমি বুকে সিআরপি দিলাম। ক্ষীণ গতিতে শ্বাস নিচ্ছি। হুট করেই নাক দিয়ে কিছু তরল রক্ত বেরিয়ে দেখে আমি চিন্তিত হয়ে রঙ্গনের দিকে তাকালাম। কি করবি? অ্যাম্বুলেন্স ডাকছি। তিতুনকে মোমেনা খালার কাছে রেখে আমরা দুজনেই হসপিটালে ছুটে এসেছি।
রঙন তার খালাকে নিয়ে ছুটোছুটি করছে। আইসিইউতে ঢুকিয়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে বেরিয়ে এলো রঙ্গন। আমি বাইরে দাঁড়িয়ে আছি। রঙ্গনের চেহারা গম্ভীর। আমায় বলল, চল ক্যান্টিনে যাই। আমি মাথা দুলিয়ে ওর পিছু নিলাম। 2 কাপ কফি নিয়ে আমরা কোনার দিকে টেবিলে এসে বসলাম। রঙনের চেহারায় চিন্তার ছাপ। আমি চুপচাপ কফিতে চুমুক দিচ্ছি। রঙন হঠাৎ নীরবতা ভাঙল। আধ ঘন্টা পর ব্লাড টেস্টের রিপোর্টগুলো পাওয়া যাবে। তবু আমি ডাক্তার মঈনকে খবর দিয়েছি। আমি চমকে উঠলাম। ডাক্তার মঈন, তুই কি অনুমান করছিস? ব্রেইন স্ট্রোক? ও, সামথিং মোর সিভিয়ার মনে হচ্ছে, পুরনো কেস। তুই খেয়াল করিসনি খালা? অনেক শুকিয়ে গেছে। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে ওনাকে সেভাবে খেয়াল করিনি। স্বাভাবিক রাগ থেকেই দেখিনি আমি ওনাকে। তবে কয়েকদিন থেকে আমার সাথে খুব কম কথা বলছিলেন। আমি যখন বাসায় ফিরি উনি ঘুমিয়ে যান। সকালে যখন বেরিয়ে আসি তখনও ঘুমিয়ে থাকেন। আজকে সকালে অবশ্য ঘুম থেকে উঠেছিলেন, খেয়ে আবার ঘুমিয়েছেন। তবে এই মুহূর্তে ওনার থেকে রঙ্গনের ভাবনা বেশি ঘুরছে আমার মাথায়। আমি হঠাৎ ডাকলাম, রঙ্গন, তুই কি আমার সত্যি? কথা শেষ করতে বাঁধো বাঁধো ঠেকলো আমার। রঙ্গন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো, ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। তোকে মেডিকেলের প্রথম দিন থেকে ভালোবাসি দুপুর। জেনে গেছিস যখন লুকাছুপা করে লাভ নেই। আমি বিস্মিত হয়ে বলি, কখনো বলিসনি কেন? রঙ্গন অসহায় হাসলো। বলার সুযোগ কোথায় পেলাম? তার আগেই তুই হাইজ্যাক হয়ে গেলি। আমি মন খারাপ করে বলি, তুই আগে বলে দিলেই তো হাইজ্যাক হতাম না। রঙ্গন উদাস হলো। সার্ভারের কাছে বারবার হেরে যেতে হয়েছে আমাকে। তোর বেলায় লড়াই করতে চেয়েছিলাম, মা শর্ত দিয়েছিল, তুই যদি মনে মনে আমাকে পছন্দ করে থাকিস তাহলে তো সার্ভারকে ফিরিয়ে দিবি। কিন্তু তুই যদি সার্ভারের প্রস্তাবে রাজি হয়ে যাস তাহলে আমি আমার মনের কথা কোনোদিনও জানাবো না তোকে। খুব আশা ছিল তুই হয়তো সার্ভারকে ফিরিয়ে দিবি, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণ করে দিয়েছিলিস। আমি তোর কারণে হেরে গেছিলাম দুপুর। কেন আমার ভালোবাসা দেখতে পাসনি তুই? কেন তোর এত কাছে থেকেও শেষমেশ দূরে সরে আসতে হলো আমাকে? কোন এক রৌদ্রোজ্জ্বল দিনে রঙ্গনের সাথে আমার পরিচয় হয়েছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে সেই দিনের। বৃহস্পতিবার ছিল সেই দিন। নভেম্বর মাঝামাঝি সময়ে ক্লাস শুরু হলো। প্রকৃতি কেবলই ঠান্ডা হতে শুরু করেছিল। চমৎকার আবহাওয়া। আমাদের মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমি কেবল ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিলাম বলে বাবা মা ভাই বোন সকলেই ভীষণ খুশি। খুশি ছিলাম আমিও। প্রথম দিন বাবা নিজেই আমাকে মেডিকেল গেটে ছাড়তে এলো। নির্দিষ্ট রুমে যেয়ে বসলাম। সহপাঠীদের সাথে হাই হ্যালো বলতে বলতে ক্লাসের সময় হয়ে গেল। ক্লাস শুরুর আগে হন্তদন্ত হয়ে রুমে ঢোকেন। রঙ্গন বসেছিল আমার পাশে। একটা কলম হবে? এই বাক্য দিয়ে আলাপ শুরু হয়েছিল আমাদের মধ্যে। সেই আলাপ 2 বছরে তুই তোকারিতে গড়ালো। দুজন মোটামুটি একই রকম পরিবার থেকে এসেছি বলেই হয়তো তার সাথে দ্রুত বন্ধুত্ব হলো আমার। আর রঙ্গন বেশ ঠান্ডা ধাঁচের ছেলে। পারফেক্ট হাইট, মায়াকাড়া চেহারা আর স্বভাবের নরম। রঙ্গন যে কোনো মেয়ের কাছেই আরাধ্য লাগবে। কিন্তু রঙ্গন খুব রিজার্ভ পার্সোনালিটি। খুব অল্প সংখ্যক মানুষের সাথে মেশে। একমাত্র আমিই ছিলাম ওর সার্বক্ষণিক সাথী। 2 বছর আমরা এমনভাবে একসাথে থেকেছি যে স্যার ম্যাডামরা আমাদের নাম দিয়েছিল মানিক জোর। রঙ্গন দুর্দান্ত রেজাল্ট করতো আর আমি টেনে টুনে পাস। তবু আমাদের বন্ডিংয়ের চির ধরেনি। 3য় বর্ষে ওঠার পর হুট করেই একদিন রঙ্গন ওর খালাতো ভাই সারওয়ারকে নিয়ে এলো আমার সাথে আলাপ করিয়ে দিতে। সারওয়ার তখন বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল ইয়ার। সারওয়ার স্বভাবে রঙ্গনের একদম বিপরীত। রঙ্গন গম্ভীর, সারওয়ার রসালো ব্যক্তিত্বের অধিকারী। অল্প সময়ের মধ্যে আসর জমিয়ে ফেলতে পারে। ওর ধারালো সৌন্দর্য আর আমেজি ব্যক্তিত্বে আমি আকর্ষিত হলাম দ্রুত। সারওয়ার প্রায় মেডিকেলে আসতো। ক্লাস শেষ করে বেরোলেই দেখতাম সে দাঁড়িয়ে আছে। আমাকে দেখি মিষ্টি করে হেসে বলতো, একটু হাঁটতে যাবে আমার সাথে? দুপুরের সময় দুপুরের সাথে পথ চলা, কি দারুণ না ব্যাপারটা? আমি হেসে দিতাম। হাঁটতে হাঁটতে সারওয়ার এরকম আরো অসংখ্য মজার কথা বলতো যা শুনে না হেসে পারা যেত না। রঙ্গন এমনিতেই গম্ভীর থাকতো, সারওয়ারকে দেখে আরো গম্ভীর হয়ে যেত। আমি অবশ্য ওসব খেয়াল করতাম না। অত সময় কোথায় আমার? আমি তো তখন সারওয়ারে বুঁদ হয়ে আছি। ক্লাস শেষ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। জানি ক্লাস শেষ হইলেই সারওয়ারকে দেখতে পাবো। পরিচয়ের মাস 3 পর সারওয়ার আনুষ্ঠানিকভাবে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। ততদিনে সারওয়ারে মুগ্ধ আমার মন। প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে গেলাম আমি। পরের 1 বছর স্বপ্নের মতো গিয়েছে। তখন রঙ্গনকে দেখার সময় ছিল না আমার। খেয়াল করিনি রঙ্গনের চেহারা থেকে হাসি পুরোপুরি মুছে গিয়েছে। ওর চেহারা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে। ও রাত দিন এক করে কেবল পড়ে আর আমি ক্লাস ফাঁকি দেই, লেকচার নোট করি না। রঙ্গনের কাছে চাইতেই গম্ভীর মুখ করে সেগুলো দিয়ে দেয়। কোনো বাড়তি কথা বলে না। অনার্স শেষ হতেই সারওয়ার বিয়ের প্রস্তাব দিল। আমি তখন 4র্থ বর্ষ ফাইনাল।
আমি বাসায় জানাতেই বাবা বেঁকে বসলেন। তার এক কথা, ছেলে কিছু করে না, নিজের কোনো পরিচয় নেই,